হ্যাপি নিউ ইয়ার সকলকে। আমরা আজকে রেলওয়ে এনটিপিসি 2024-এর যে জিকে বুস্টার চলছিল এটা কন্টিনিউ করব। আমাদের আজকে ক্লাস 21, 1 থেকে 20 নম্বর ক্লাস। তোমাদের এনটিপিসি জিকে বলে আলাদা প্লেলিস্ট আছে, সেখানে তোমরা পেয়ে যাবে। এবং এখানে প্রত্যেকটা আমরা যেটা করার চেষ্টা করছি, আরআরবি এনটিপিসির প্রিভিয়াস ইয়ার বা তার মতো করে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার আসার মতো, রেলওয়ে গ্রুপ ডি বা এনটিপিসি দুটোই এখানে কভার করার চেষ্টা করছি। তো আজকে এই ক্লাসটার পরে আজকে আর কোনো ক্লাস নেই, এবং আজকে তোমাদের জিডির যে ক্লাসটা, এটা যেহেতু 1 জানুয়ারি ছিল তাই ক্লাসটা অফ গেছে। প্রতিদিন ক্লাসের শিডিউল হচ্ছে তোমাদের এটা। আর ইউটিউব থেকে ঠিকঠাকভাবে নোটিফিকেশান না পেলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাও, ওখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান পাবে। এই ক্লাসটা 7টার সময় প্রত্যেক দিন তোমাদের হয়। আর 25শে ডিসেম্বর থেকে 2রা জানুয়ারি পর্যন্ত তোমাদের ক্রিসমাস অফার চলছে। প্রত্যেকটা ব্যাচে তোমরা 15% ডিসকাউন্টে জয়েন করতে পারবে। এর জন্য প্রত্যেকটা ব্যাচের জন্যই একটা কমন কুপন কোড রয়েছে, যেটা হচ্ছে CRIS15। এই কুপন কোড ইউজ করলে তোমরা প্রত্যেকটা ব্যাচে 15% ডিসকাউন্টে জয়েন করতে পারবে। যদি এই রিলেটেড কোনো হেল্প বা কোয়ারিজ তোমাদের থাকে, হেল্প দরকার হয় বা তোমাদের কোনো কোয়ারিজ থাকে, 9593430522 এই নাম্বারটাতে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। কেমন? চলো দেখো, আজকে প্রথম প্রশ্ন। আমি আজকে তোমাদের লাইভ করাতে পারলাম না ক্লাসটা, 1 জানুয়ারি, তাই আমারও একটু বেরোনোর রয়েছে। এর অ্যাকচুয়ালি এই ক্লাসটা তোমাদের লাইভই হয় প্রতিদিন। আগামীকাল থেকে তোমাদের যেরকম লাইভ হয় সেরকমই হবে। তাহলেও এটা প্রিমিয়ারে থাকলো। তোমরা যারা যারা লাইভে রয়েছো এখন, চেষ্টা করবে উত্তর করার। আমি তোমাদের সাথে কমেন্টে থাকবো। কেমন? চলো। তো এখানের মধ্যে অর্ধপরিবাহী কোনটা আমাদের? এটাকে বলে জেরানিয়াম, ঠিক আছে? এটা হচ্ছে একটা অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী হচ্ছে সেই সবগুলো যাদের তড়িৎ পরিবাহিতা, পরিবাহী এবং অন্তরকের মাঝখানে ঘোরাফেরা করে। তারপরে ইউনেস্কো ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত থাকা কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভটা কোন রাজ্যে অবস্থিত? ইউনেস্কোর ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত থাকা কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা রয়েছে কোথায়? সিকিমে। কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ বা কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে রয়েছে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে এটা 2016 সালে। কাঞ্চনজঙ্ঘা ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। তারপরে MgCO3 এর 21 গ্রামে ড্যাশ মোল ম্যাগনেসিয়াম থাকে। 21 গ্রাম বলতে দেখো এখানে থাকে 0.25। এটা অ্যাকচুয়ালি মানে কার্বনেরটাতে থাকে 12, ঠিক আছে? মোল হলো একটা গঠনে অবস্থিত পদার্থের পরিমাণ, যা ততগুলো প্রাথমিক মৌল ধারণ করে যতগুলো পরমাণু 0.012 কিলোগ্রাম কার্বন 12তে রয়েছে। এর প্রতীকটা হচ্ছে মোল। এই মোলটাতে উপস্থিত কণার সংখ্যা হচ্ছে তোমার 6.022, মানে অ্যাকচুয়ালি 6.023 ইন্টু 10⁻23। এটাকে বলে আমরা অ্যাভোগাড্রো নাম্বার। তো 84.30 গ্রাম মানে হচ্ছে তোমার 1 মোল। 1 গ্রাম মানে হচ্ছে 1 মোল বাই 84/30। আর 21 গ্রাম মানে হচ্ছে 1 মোল ইন্টু 21 গ্রাম বাই 84.3। তো সেই হিসাবে আমরা যদি দেখি এটা 0.25 হয়। এরকম তোমাদের কিন্তু রেলওয়ে গ্রুপ ডি বা এনটিপিসি বা রেলের যেই পরীক্ষাতে তোমরা এগুলো পাবে। তারপরে নিচের কোন রোগটি ভাইরাস দ্বারা হয় না? এর মধ্যে কলেরাটা ভাইরাস দ্বারা হয় না। কলেরা ক্ষুদ্রান্তের একটা সংক্রমণ, যেটা ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট হয়। চিকেন পক্স, প্যারিসেলা জোস্টার ভাইরাস দ্বারা সৃষ্ট একটা রোগ। হেপাটাইটিস যকৃতের প্রদাহ, এটা হেপাটাইটিস ভাইরাস দ্বারা আক্রান্ত, হেপাটাইটিস ভাইরাস দ্বারা হয়। ডেঙ্গু রোগ ডেঙ্গু ভাইরাস দ্বারা হয়ে থাকে। এডিস ইজিপ্ট মশা এই রোগের জীবাণু ছড়ায়। তারপরে নিচের কোনটি পক প্রণালীর সঠিক অবস্থান? এর মধ্যে পক প্রণালীর সঠিক অবস্থান কোনটা? মান্নার উপসাগর এবং বঙ্গোপসাগরের মধ্যে রয়েছে পক প্রণালী। এটা ভারতবর্ষ আর শ্রীলঙ্কার মধ্যে রয়েছে, প্রস্থ 82 কিলোমিটার। বঙ্গোপসাগরকে মান্নার উপসাগরের সাথে যুক্ত করেছে, আর ভারত আর শ্রীলঙ্কাকে বিভক্ত করেছে। তারপরে ভারতে কত তারিখে সংবিধান দিবস পালন করা হয়? সংবিধান দিবস পালন করা হয় 26শে নভেম্বর। 26শে নভেম্বর ভারতের জাতীয় আইন দিবস আর সংবিধান দিবস পালন করা হয়। তারপরে লালা গ্রন্থি ড্যাশ উৎসেচক ক্ষরণ করে। কোন উৎসেচক ক্ষরণ করে লালা গ্রন্থি? অ্যামাইলেজ উৎসেচক ক্ষরণ করে। এই অ্যামাইলেজ হচ্ছে লালা গ্রন্থি দ্বারা উৎপাদিত এবং মানুষের লালারসে উপস্থিত একটা উৎসেচক।
এটা হজমের প্রক্রিয়ায় সহায়তা করে, কারণ এটা স্টার্চ জাতীয় জটিল শর্করাগুলো গ্লুকোজ আর মল্টোজের মতো সহজ শর্করাতে ভেঙে দেয়। এটাকে পাইটালিনও বলা হয়। এরকম লাইপেজ ট্রাইগ্লিসারাইডের মতো চর্বিগুলোকে তাদের উপাদান ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল অণুতে হাইড্রোলাইজ বা জল বিয়োজন করে, আর এটা অগ্ন্যাশয় দ্বারা তৈরি এবং নিঃসৃত হয়। পেপসিন গ্যাস্ট্রিক বা পাচকরসে পাওয়া একটা উৎসেচক, যেটা প্রোটিন হজম করে। এটা আবিষ্কার করেছিলেন জার্মান পদার্থবিজ্ঞানী থিওডর সোয়ান। এটা প্রোটিনগুলোকে তার ক্ষুদ্রতম একক পেপটাইডে ভেঙে দেয়, যাতে তারা অন্ত্র দ্বারা শোষিত হতে পারে অথবা অগ্ন্যাশয়ের জন্য উৎসেচক দ্বারা পুনরায় বিভাজিত হতে পারে। ট্রিপসিন অগ্ন্যাশয় দ্বারা তৈরি এবং নিঃসৃত হয়। এটা একটা প্রোটিন হজমকারী উৎসেচক, যেটা অগ্ন্যাশয় রসে উপস্থিত থাকে, খাদ্য গ্রহণকালে ক্ষুদ্রান্তে ক্ষরিত হয়। অগ্ন্যাশয়ে ট্রিপসিনকে ট্রিপসিনোজেন নামক একটি নিষ্ক্রিয় প্রোএনজাইম রূপে ক্ষরণ করে। তারপরে দুদুমা জলপ্রপাত নিচের কোন নদীর ধারে অবস্থিত? দুদুমা জলপ্রপাত এটা রয়েছে মাছকুণ্ড নদীর ধারে। দুদুমা জলপ্রপাতটা উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশের সীমান্তে রয়েছে। এই জলপ্রপাতের জল মাছকুণ্ড হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্টের প্রধান উৎস। তারপরে জাতীয়তাবাদী সঙ্গীত বন্দে মাতারম কোনটার অন্তর্গত ছিল? আনন্দ মঠের অন্তর্গত ছিল জাতীয়তাবাদী সঙ্গীত বন্দে মাতারম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস 1770 সালের সন্ন্যাসী বিদ্রোহের উপর ভিত্তি করে এটা রচিত। 1770 সালের দুর্ভিক্ষ এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কঠোর অর্থনৈতিক ব্যবস্থা ভারতের পূর্বাঞ্চলে একদল সন্ন্যাসকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে বাধ্য করেছিল। তারপরে সপুষ্পক উদ্ভিদের প্রজনন অংশ ড্যাশে অবস্থিত। কোথায় অবস্থিত? ফুল। সপুষ্পক উদ্ভিদের প্রজনন একক হচ্ছে ফুল, কারণ এটা পুরুষ আর স্ত্রী প্রজনন অঙ্গ ধারণ করে। গর্ভকেশর বা গর্ভপত্র স্ত্রী প্রজনন অঙ্গ এবং এটি গর্ভমুণ্ড, ডিম্বাশয় আর গর্ভদণ্ড দিয়ে গঠিত। পুংকেশর পুরুষ প্রজনন অঙ্গ এবং এটি একটি দীর্ঘ পরাগদণ্ড আর একটি পরাগধানী ধারণ করে, যেটা পরাগ উৎপন্ন করে। যদি কোনো তরঙ্গের কম্পাঙ্ক দ্বিগুণ হয়, তবে তার তরঙ্গ দৈর্ঘ্যটি কিরূপ হবে? কম্পাঙ্ক যদি দ্বিগুণ হয়, তার তরঙ্গ দৈর্ঘ্য মূল তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক হবে। দেখো, ল্যামডা ইকুয়াল ইন্টু এফ মানে হচ্ছে সি। এবার এখানে ল্যামডা তরঙ্গের দৈর্ঘ্য, এফ মানে কম্পাঙ্ক, সি হচ্ছে আলোর গতি। এখানে ল্যামডা ইকুয়ালস টু তাহলে আমাদের কি হয়ে যাবে? ল্যামডা ইকুয়ালস টু সি বাই এফ হয়ে যাবে। তো এখানে মানে আলোর গতি হচ্ছে ধ্রুবক, আমরা জানি সি। তার মানে সেই অনুযায়ী যদি দেখি, তার মানে ল্যামডা ইকুয়ালস টু মানে সমানুপাতিক 1/f হয়ে গেল। সুতরাং ব্যস্তানুপাতিক। তার মানে যদি তরঙ্গের কম্পাঙ্ক দ্বিগুণ হয়, অর্থাৎ এফ যদি দ্বিগুণ হয়, তখন তার তরঙ্গ দৈর্ঘ্যের মূল তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেক হবে। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। কোন নদীটি সুরাটের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? সুরাটের উপর দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদীটি? তাপ্তি নদী সুরাটের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এর দৈর্ঘ্য 724 কিলোমিটার। মধ্যপ্রদেশের মহাদেব পর্বতের মুলতাই উচ্চভূমি থেকে উৎপত্তি লাভ করেছে। উৎস থেকে প্রবাহিত হয়ে সাতপুরা আর অজন্তা পাহাড়ের মধ্যবর্তী সংকীর্ণ গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সুরাটের নিকট খাম্বাত উপসাগরে প্রবাহিত হয়েছে। সুরাট শহরকে ভারতের হীরের শহরও বলা হয়। আর উকাই বাঁধটা গুজরাটের তাপি নদীর ওপর অবস্থিত। তারপরে ব্রোঞ্জ তৈরিতে তামা আর দস্তার সাথে ড্যাশ উপাদান যুক্ত করা হয়। কোন উপাদান যুক্ত করা হয়? টিন যুক্ত করা হয়। ব্রোঞ্জ তৈরিতে তামা আর দস্তার সাথে টিন যুক্ত করা হয়। তামা এবং টিনের একটি ধাতব সংকর হচ্ছে এই ব্রোঞ্জ। এটা 90% তামা, 10% টিনের মিশ্রণে তৈরি। টিন এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 50। তারপরে থিওজফিক্যাল সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? 1875 প্রতিষ্ঠিত হয় থিওজফিক্যাল সোসাইটি। 1875 মাদাম এইচ.পি. ব্লাভাটস্কি আর কর্নেল ওলকট নিউ ইয়র্কে থিওজফিক্যাল সোসাইটি স্থাপন করেন। অ্যানি বেসান্ত ভারতে এই আন্দোলনকে জনপ্রিয় করেছিলেন। আর গ্রিক শব্দ থিওজফিক্যাল থেকে এই থিওজফি শব্দটি এসেছে, যার অর্থ ঈশ্বরের জ্ঞান। থিওজফি ছিল অধিবিদ্যার সাথে রহস্যবাদ আর আধ্যাত্মবাদের সমন্বয়ে গঠিত একটি দর্শন। তারপরে পিসিএ, ব্যাংকগুলির আর্থিক স্থায়িত্ব বজায় রাখার জন্য একটা টুল। এটা এই পিসিএ এর পূর্ণরূপ কি? এই পিসিএ এর পূর্ণরূপ হচ্ছে প্রম্পট কারেক্টিভ অ্যাকশন। জলের বাষ্পায়ন নিম্নের কোনটিতে সংঘটিত হয়? যে কোনো তাপমাত্রায়। বাষ্পায়নের সময় পৃষ্ঠের কণার একটি ছোট ভগ্নাংশ, মানে ছোট একটা পার্ট,
উচ্চ গতিশক্তি ধারণ করে, অন্যান্য কণার আকর্ষণ বল থেকে দূরে সরে যেতে সক্ষম হয় এবং বাষ্পে রূপান্তরিত হয়। আর জলের বাষ্পায়ন সাধারণত সব তাপমাত্রাতেই ঘটে। বাষ্পায়নের জন্য শক্তির প্রাথমিক উৎস হচ্ছে সৌর বিকিরণ। তারপরে পৃথিবীতে একটি বস্তুর ভর 10 কিলোগ্রাম, পৃথিবীতে সেটির ওজন কত? তো 98 নিউটন হবে, কেননা আমরা জানি ওজন মানে W=mg। আর বস্তুর ভর হচ্ছে তোমার 10 কিলোগ্রাম বলেছে, আর জি হচ্ছে আমাদের মহাকর্ষীয় ত্বরণ। তো সেখান থেকে আমরা পাই 9.8, তার সাথে আমরা গুণ করলে কি পাবো? 98 নিউটন। এরকম প্রচুর প্রশ্ন তোমরা রেলওয়ে এনটিপিসি বা গ্রুপ ডিতে কিন্তু পাবে। উর্দু সাহিত্যের কোন বৈশিষ্ট্য ব্যক্তিত্বকে 2024 সালে 58তম জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত করা হয়েছে? কবি গুলজার। উর্দু কবি গুলজার আর সংস্কৃত পণ্ডিত জগৎগুরু রামভদ্রাচার্যকে 2024 সালে 58তম জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত করা হয়েছে। এই গুলজার নামে পরিচিত সম্পূরণ সিং কালরা হিন্দি সিনেমায় তার কাজের জন্য বিখ্যাত এবং এই যুগের সেরা উর্দু কবিদের একজন হিসাবে বিবেচিত। তার সেরা কাজের মধ্যে রয়েছে স্লামডগ মিলিয়নিয়ার ছবির জয় হো গানটা, যেটা 2009 সালে অস্কার পুরস্কার আর 2010 সালে গ্র্যামি পুরস্কার পেয়েছিল। তারপরে ভারতীয় সাংবিধানিক সংস্কার ভিত্তিক রিপোর্ট, যেটা সাধারণভাবে মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট হিসাবেও পরিচিত, সেটা কোন সালে প্রকাশিত হয়? 1918। ভারতীয় সাংবিধানিক সংস্কার ভিত্তিক রিপোর্ট মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট নামে পরিচিত। 1919-এ হাই কমিশনার ফর ইন্ডিয়া পদটা গঠিত হয়েছিল, এটাও মনে রাখবে, ভারত শাসন আইন এই 1919 অনুযায়ী। সাধারণভাবে এটা মন্টেগু চেমসফোর্ড সংস্কার 1919 হিসাবে পরিচিত ছিল। 1919 সালে ভারত সচিব ছিলেন স্যামুয়েল মন্টেগু আর ভাইসরয় ছিলেন লর্ড চেমসফোর্ড। এই আইনের দ্বারা শাসন ব্যবস্থাকে কেন্দ্রীয় আর প্রাদেশিক এই দুটো ভাগে ভাগ করা হয়েছিল। কেন্দ্রীয় সরকারের উপর দেশ রক্ষা, রেলপথ, মুদ্রা, পররাষ্ট্রনীতি, বৈদেশিক বাণিজ্য, ডাক ব্যবস্থা এইসবের দায়িত্ব অর্পিত হয়। আর প্রদেশগুলো সরকারের হাতে আইন শৃঙ্খলা রক্ষা, শিক্ষা, পুলিশি ব্যবস্থা, স্থানীয় স্বায়ত্তশাসন এইগুলোর দায়িত্ব দেওয়া হয়েছিল। আর এই ব্যবস্থাকে দ্বৈত শাসন বলা হয়। তারপরে নিম্নের কোন কৃমিটি এলিফেন্টেসিস রোগের কারণ? এর মধ্যে কোন কৃমিটি এলিফেন্টেসিস রোগের কারণ? দেখো, এলিফেন্টেসিস রোগের কারণ হচ্ছে গোদ কৃমি। লিম্ফেটিক ফিলারিয়াসিস, লিম্ফেটিক ফিলারিয়াসিস সাধারণত গোদ রোগ হিসাবে পরিচিত। ঠিক আছে, এটা প্রাচীনতম ক্রান্তীয় রোগগুলোর মধ্যে একটা, যেটা গোদ কৃমির কারণে হয়। আর গোদ কৃমি হচ্ছে মানব পরজীবী আর গোল কৃমি বা উচেরিয়া ব্যানক্রফটি নামে পরিচিত। এই গোদ রোগটা কিউলেক্স মশার দ্বারা সংক্রমিত হয় আর মূলত ময়লা জমা হলে জলে জন্মায়। তারপরে নিম্নের কোনটি পারদের একটি আকরিক? এর মধ্যে পারদের আকরিক কোনটা? সিন্নাবার হচ্ছে পারদের আকরিক। সিনাবার পারদ মানে এইচজি এর একটা আকরিক এবং এটার ল্যাটিন নাম হচ্ছে হাইড্রারজিয়াম। হাইড্রারজিয়াম থেকে এইচজিটা এসেছে আর কি। এটা পারদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আকরিক, যার রাসায়নিক সংকেত হচ্ছে HGS মানে মার্কারি সালফাইড। এটা উজ্জ্বল লাল রঙের হওয়ার কারণে গয়না অলঙ্কারে একটা রঞ্জক হিসাবে ইউজ করা হয়। পারদের পারমাণবিক সংখ্যা হচ্ছে 80। তারপরে ভারতের প্রথম ওপেন রক মিউজিয়াম কোন শহরে অবস্থিত? হায়দ্রাবাদে রয়েছে। হায়দ্রাবাদের অন্যান্য আরো বিখ্যাত নিদর্শনগুলো কি কি? কুলি কুতুব শাহ দ্বারা নির্মিত চারমিনার, মক্কা মসজিদ। তারপরে মোহনদাস করমচাঁদ গান্ধী কত সালে জন্মগ্রহণ করেন? 1869 সালে জন্মগ্রহণ করেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। এনার জন্ম 2 অক্টোবর, যেদিনকে আমরা আন্তর্জাতিক অহিংস দিবস হিসাবে পালন করি। 1915 সালে 9 জানুয়ারি 2003 সাল থেকে প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালিত হয়ে আসছে। আমাদের জানি এই দিন তিনি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন বলে। গান্ধীজির কিছু সত্যাগ্রহ আন্দোলন হচ্ছে তোমার, যেমন চম্পারণ সত্যাগ্রহ ইনি করেছিলেন 1917-তে। তারপরে খেদা সত্যাগ্রহ করেছিলেন 1918-তে। আহমেদাবাদ মিল ধর্মঘট করেছিলেন 1918-তে। তারপরে মহাবীর জৈন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কোথায়? মহাবীর জৈন শেষ নিঃশ্বাস পাবাপুরীতে ত্যাগ করেছিলেন। বৈশালীতে মহাবীর জন্মগ্রহণ করেন। মহাবীর ঋজুপালিকা নদীর তীরে শাল গাছের নিচে কৈবল্য লাভ করেছিলেন। আর মহাবীর ছিলেন জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর, আর ইনি পঞ্চমহাব্রত প্রবর্তন করেন। তারপরে নিচের কোনটি মাড়ির রক্তপাত রোধ করে? মাড়ির রক্তপাত রোধ করে অ্যাসকর্বিক অ্যাসিড।
এই অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম, তাই ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। নিকোটিনামাইড ভিটামিন বি3, থায়ামিনের ভিটামিন বি1 এর রাসায়নিক নাম, বায়োটিন বি7 এর রাসায়নিক নাম। তারপরে বানিহাল গিরিপথ নিচের কোন রাজ্যে অবস্থিত? বানিহাল গিরিপথ কোথায় রয়েছে? জম্মু ও কাশ্মীর। বানিহাল গিরিপথ পীরপাঞ্জাল রেঞ্জে জুড়ে অবস্থিত একটা পর্বত গিরিপথ। জওহর টানেল বানিহাল গিরিপথে রয়েছে, বানিহাল টানেল নামেও পরিচিত। জওহর টানেল বানিহাল গিরিপথের নিচে পীরপাঞ্জাল পাহাড়ের মধ্যে দিয়ে বানিহালকে পাহাড়ের অপর প্রান্তে কাজিগুন্ডের সাথে সংযুক্ত করেছে। এর দৈর্ঘ্য 2.5 কিলোমিটার বা 1.6 মাইলস। তারপরে নিচের কোনটি ইউএনওর সাথে যুক্ত নয়? ইউএনওর সাথে যুক্ত নয় কোনটা? এশিয়ান। এশিয়ান মানে কি? অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। এর হেডকোয়ার্টার ইন্দোনেশিয়ার জাকার্তায়। আইএলও যেটা, এটার মানে হচ্ছে কি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এর হেডকোয়ার্টার জেনেভাতে রয়েছে। আর ডাব্লিউএইচও মানে হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হেডকোয়ার্টার জেনেভা। ইউনেস্কো, দ্য ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, হেডকোয়ার্টার প্যারিস। তারপরে নিচের কোনটি শিবাজির রাজধানী ছিল? এর মধ্যে শিবাজির রাজধানী কোনটা ছিল? রায়গড়। 1630 সালের 19 ফেব্রুয়ারি বর্তমান মহারাষ্ট্রের পুনে জেলার জুনার শহরে শিবানীর দুর্গে শিবাজি জন্মগ্রহণ করেন। ইনি মারাঠা ভোঁসলে বংশের সদস্য ছিলেন। আর 1674 সালে রায়গড় দুর্গে শিবাজির রাজ্যাভিষেক হয় এবং তাকে ছত্রপতি হিসাবে ঘোষণা করা হয় এবং তিনি রায়গড়কে তার রাজধানী করেন। 1680 সালের 23 এপ্রিল তার মৃত্যু হয়। তারপরে দ্বিতীয় গতি সমীকরণ সময়ের সাথে কার সম্পর্ক প্রকাশ করে? স্থান। যে সমীকরণ দ্বারা প্রকাশিত হয় সেটা হচ্ছে এইটা, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার বা এটি স্কোয়ার। এখানে এস হচ্ছে সরণ, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, টি হচ্ছে সময়। আর এখানে এ বা এফ মানে, এখানে অনেক সময় এফও লেখা হয়, এটা মানে হচ্ছে অ্যাক্সিলারেশন বা ত্বরণ, আর টি মানে তোমাদের টাইম। তারপরে ড্যাশ আম্লীয় নয়, এর মধ্যে কোনটা আম্লীয় নয় মানে ক্ষারীয়? CCl4, কার্বন টেট্রাক্লোরাইড বা টেট্রাক্লোরোমিথেন, CCl4, হ্যাঁ। এটা স্বচ্ছ বর্ণহীন উদ্বায়ী আর স্থিতিশীল ক্লোরিনযুক্ত হাইড্রোকার্বন। এটা প্রশীতক এবং তেল আর চর্বির দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। তারপরে সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার ভারতের সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়েছে? 326 নম্বর অনুচ্ছেদে। ভারতীয় সংবিধানের পার্ট 15-এ ভারতে অনুষ্ঠিত নির্বাচন সম্পর্কে আলোচনা করা হয়েছে। সংবিধানের 326 নম্বর অনুচ্ছেদ অনুসারে লোকসভা এবং রাজ্য বিধানসভার নির্বাচন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে অনুষ্ঠিত হয়। তারপরে রাজ্যসভার কতজন সদস্যকে 2 বছর অন্তর অবসর নিতে হয়? 1/3 ভাগ সদস্যকে। উপরাষ্ট্রপতি পদাধিকার বলে এই রাজ্যসভার চেয়ারম্যান হন। এটা ভারতের সংসদের উচ্চকক্ষ। বর্তমানে রাজ্যসভায় 245 জন সদস্য রয়েছেন, যার মধ্যে 233 জন নির্বাচিত সদস্য, 12 জন মনোনীত। রাজ্যসভার একজন সদস্যের মেয়াদ 6 বছর হয়। তারপরে ফ্রান্সিসকো বার্নিয়ার কার রাজদরবারে এসেছিলেন? শাহজাহানের রাজদরবারে এসেছিলেন ফ্রান্সিসকো বার্নিয়ার। ফ্রান্সিসকো বার্নিয়ার 1658 সালে মুঘল দরবারে আসেন। ইনি শাহজাহানের বড় ছেলে দারা শিকুর চিকিৎসক ছিলেন। ফ্রান্সিসকো বার্নিয়ারের লেখা বই হচ্ছে ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার। তারপরে পিয়ং ইয়ং কোন দেশের রাজধানী? উত্তর কোরিয়ার রাজধানী হচ্ছে পিয়ং ইয়ং। দক্ষিণ কোরিয়ার সিউল, ভিয়েতনামের হ্যানয়, ইন্দোনেশিয়ার জাকার্তা। তারপরে ঐতিহাসিক আবুল ফজলকে হত্যা করেছিলেন কে? ঐতিহাসিক আবুল ফজলকে হত্যা করেছিলেন বীর সিং বুন্দেলা। আবুল ফজল ছিলেন আইনি আকবরী লেখক এবং আকবরের দরবারে অন্যতম গুরুত্বপূর্ণ উপদেষ্টা এবং আকবরের দরবারে নবরত্নদের একজন ছিলেন। 1602 সালে সম্রাট আকবরের জ্যেষ্ঠ পুত্র জাহাঙ্গীরের গোপন নির্দেশে তাকে হত্যা করা হয়। তারপরে ভারতের প্রথম যন্ত্রচালিত বস্ত্র বয়ন কেন্দ্র কোথায় স্থাপিত হয়? মুম্বাই। ভারতে প্রথম যান্ত্রিক টেক্সটাইল মিল 1854 সালে মুম্বাইতে প্রতিষ্ঠিত হয়েছিল। মুম্বাই ভারতের কটন পলিশ নামে পরিচিত। আমেদাবাদকে তার জনপ্রিয় টেক্সটাইল শিল্পের কারণে ভারতের ম্যানচেস্টার বলা হয়।
তারপরে নিম্নের কোন রাজ্যে মৈকাল পর্বতশ্রেণী অবস্থিত? ছত্তিশগড়। মৈকাল পর্বতশ্রেণী সাতপুরা পর্বতমালার একটা অংশ। ছত্তিশগড়ের কাওয়ারধা জেলা আর মধ্যপ্রদেশের অনুপপুর জেলার সাতপুরা রেঞ্জের পূর্ব অংশে মৈকাল পর্বতশ্রেণী রয়েছে। নর্মদা মহানদী আর সোন নদীর উৎপত্তি এই রেঞ্জ দিয়ে। মৈকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অমরকণ্টক। আর কানহা জাতীয় উদ্যান সাতপুরা অঞ্চলের মৈকাল পাহাড়ে রয়েছে। তারপরে উত্তর রামচরিত কার লেখা? ভবভূতির লেখা উত্তর রামচরিত। ভবভূতি উত্তর রামচরিত, মালতী মাধব আর মহাবীর চরিত রচনা করেন। অষ্টম শতাব্দীর একজন সংস্কৃত পণ্ডিত ছিলেন তিনি। উত্তর রামচরিত লেখার জন্য তিনি করুণ রসের কবি নামে পরিচিত। তারপরে ইংল্যান্ডের হাউস অফ কমন্স কোন গভর্নর জেনারেলকে ইমপিচমেন্ট করা হয়েছিল? ইংল্যান্ডের হাউস অফ কমন্সে কোন গভর্নর জেনারেলকে ইমপিচ করা হয়েছিল? এখানে হয়েছে তোমার মানে ওয়ারেন হেস্টিংসকে করা হয়েছিল। ইনি ছিলেন বেঙ্গল প্রেসিডেন্সির প্রথম গভর্নর জেনারেল। ওয়ারেন হেস্টিংসকে 1787 সালে ব্রিটেনের পার্লামেন্টে ইমপিচ করা হয়েছিল। ওয়ারেন হেস্টিংস বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটান। 1781-তে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তারপরে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2024-এ কোন দেশ প্রথম স্থানে রয়েছে? ফিনল্যান্ড। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2024 অনুযায়ী 143টা দেশের মধ্যে ভারতের স্থান 126তম। এই পর্যন্ত ছিল তোমাদের আজকের ক্লাস। নেক্সট ক্লাস আবার কালকে হবে। তোমাদের আমি টেলিগ্রামে লিঙ্ক শেয়ার করে দেবো। আর 25শে ডিসেম্বর থেকে 2রা জানুয়ারি পর্যন্ত তোমাদের এই অফারটা তোমরা অ্যাভেল করতে চাইলে এই কোডটা ইউজ করে নিও যে কোনো ব্যাচের জন্য। কোনো হেল্প বা কোনো কোয়ারিজ থাকলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। গুড নাইট।